শিক্ষক দিবস ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজনকারী শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি রুদ্রগড় নির্মলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রাজ্জাক মিয়া, আজকে আমাদের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানে স্মৃতি করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতি পিটিএর কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক, চিতলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলহাজ হারুনা রশিদ। এখানে উপস্থিত থাকার কথা ছিল জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব শেখ নুরুল আমিন রতন। আপনারা ইতিমধ্যেই হয়তো শুনে থাকবেন যে উনি কিছু সন্ত্রাসী কর্তৃক তাকে আহত করা হয়েছে। উনি হাসপাতালে আছে ঢাকাতে। নড়িয়া উপজেলার গ্রীষ্মকালীন খেলাধুলার মিটিং থেকে রওনা করার পথে ওনাকে পথে আক্রমণ করে একদল সন্ত্রাসীরা আকস্মিকভাবে। তো সেখান থেকে শরীয়তপুর হাসপাতালে ভর্তি হয়। শরীয়তপুর থেকে তাকে ঢাকা রেফার করা হয়। এখন তিনি ঢাকা হাসপাতালে আছেন। উনি শারীরিকভাবে সুস্থ থাকলে আমাদের মাঝে উপস্থিত থাকতেন। আজকের এখানে উপস্থিত আছেন শরীয়তপুর সদর উপজেলা শিক্ষক সমিতির সংগ্রামী সাধারণ সম্পাদক, প্যারাচিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাজহারুল ইসলাম। উপস্থিত আছেন স্বাগতিক স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আন্দারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু রঞ্জিত কুমার সাহা। এখানে উপস্থিত আছেন বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর সদর উপজেলা শাখার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক, শুভচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নাসিরউদ্দিন শিকদার। উপস্থিত আছেন রায়পুর আব্দুল খালেক তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, মাহমুদপুর মডার্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম। উপস্থিত আছেন আবু তালেব মাস্টার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব হাওলাদার। উপস্থিত আছেন হরিহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু শম্ভুনাথ পোদ্দার, পালু উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। আমার সাথে তারা অবসরে গিয়ে আজকে সম্বর্ধিত হবে আমাদের সেই প্রবীণ শিক্ষক নেতা, যিনি দীর্ঘদিন শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির বিভিন্ন পদ থেকে নেতৃত্ব দিয়েছেন। মাহমুদপুর মডার্ন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব আব্দুল সত্তার মিয়া, আলহাজ আব্দুল সত্তার মিয়া এখানে উপস্থিত আছেন। আমরা এই সমিতির পক্ষ থেকে যাকে সম্বর্ধনা দেওয়া হবে রায়পুর আব্দুল খালেক তালুকদার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জনাব হাবিবুর রহমান। এছাড়াও আমার সামনে যারা উপবিষ্ট আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আমাদের আর একজন প্রবীণ শিক্ষক নেতা, যিনি আমার মতোই আমার কিছু পরেই অবসর নিয়েছেন এই বছরের প্রথম দিক। শিক্ষক সমিতি শরীয়তপুর সদর উপজেলায় যখন শিক্ষক সমিতি ছিল দীর্ঘদিন, সেই পাকিস্তান আমল থেকেই ছিল। আমাদের এখানে যার কথা না বললেই নয়, এই শিক্ষক সমিতির পুরোধা বটবৃক্ষ আমাদের প্রবীণ শিক্ষাগুরু, এত অঞ্চলের শিক্ষাগুরু এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জননেতা জনাব আলহাজ আব্দুর রব মুন্সি, যার হাত ধরে এই শিক্ষকতার পেশায় এসে এবং তার সান্নিধ্যে থেকে যারা শিক্ষক সমিতিকে নেতৃত্ব দিয়েছেন তাদেরই অন্যতম একজন মোহাম্মদ সেলিম আকন্দ, রুদ্রগড় নির্মলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
আমাদের মাঝে উপস্থিত আছেন, আজকে সম্বোধিত হবে। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে সর্বপ্রথমে যে কথাটা বলতে হয় যে আমাদের এই শিক্ষক সমিতি দীর্ঘদিন ছিল। আমার যতদূর মনে আছে যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে শিক্ষক সমিতি নজরুল গ্রুপ নামে একজন লোক ছিল, নজরুল ইসলাম নামে একজন লোক ছিল, তার একটা গ্রুপ ছিল। আমাদের সাবেক প্রধান শিক্ষক, আঙ্গের উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক জনাব আব্দুর রব মুন্সি, উনি সেই গ্রুপ করতেন স্বাধীনতার পরবর্তী। এবং ওই গ্রুপের সভাপতি ছিল তৎকালীন মাদারীপুর, এই 10 উপজেলা নিয়ে মাদারীপুর সাব ডিভিশন ছিল। সেই সাব ডিভিশনের সভাপতি ছিলেন মোবারক স্যার, মরহুম মোবারক স্যার। উনি আলাদ আমিনুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। আর আমার চাচা আব্দুর রব মুন্সি ছিলেন সাধারণ সম্পাদক। এরপরে মাদারীপুর থেকে যখন শরীয়তপুর আলাদা জেলা হয়ে গেল, তখন সেই সমিতি ছিল এবং সেই সমিতির সভাপতি ছিল দামুরিয়া মুসলিম হাই স্কুলের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম স্যার। কিছুদিন আগে তিনি মারা গেছেন। এবং সাধারণ সম্পাদক ছিলেন জনাব আব্দুর রব মুন্সি। আমরা 1994 সালে আমরা ঢাকা একটা সম্মেলনে গেলাম। সেই সম্মেলনটা হয়েছিল ইন্দোর স্টেডিয়াম, মিরপুর 10 নম্বর, শেরেবাংলা স্টেডিয়াম, না শেরেবাংলা না, সরারদি স্টেডিয়াম, ইন্দোর স্টেডিয়াম, মিরপুর 10 নম্বর। ওই সম্মেলনে আমরা কার্ড পাইছিলাম। আমরা যে কজন শরীয়তপুর থেকে গেছি তারা ঢোকার জন্য একটা কার্ড লাগে, সেই কার্ড আমরা পাইছিলাম। আমাদের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক কমিটির সভাপতি ছিল জয়নুল আবদিন স্যার, ফরিদপুর স্কুলের প্রধান শিক্ষক। উনি পরবর্তীতে জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। তো স্যারের সাথে পরিচয় ছিল। তো আমি আর দিলীপ স্যারের কাছে গেলাম। উনি আমাদেরকে কিছু কার্ডের ব্যবস্থা করে দিলেন তাৎক্ষণিকভাবে, এবং আমরা সেই সম্মেলনে গেলাম। তখন আমরা ওই সমিতি করতাম না, যেটা ছিল কামরুজ্জামান সাহেবের সেই সংগঠন, বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি। এই সংগঠন আমরা করিনি। কিন্তু সেই দিন আমরা যে ধাক্কাটা খেয়েছিলাম, সেই ধাক্কার বদৌলতে আমরা শরীয়তপুরে এসে বললাম যে আমাদের সংগঠন করতে হবে। সংগঠন ছাড়া আমাদের কোনো মূল্যায়ন করা হবে না, আমাদের কোনো দাম নেই। এরপরেই আমরা 1994 সালে আমাদের যারা পূর্বশরী ছিল তাদেরই নেতৃত্বে জননেতা আব্দুর রব মুন্সির ঐকান্তিক প্রচেষ্টায় আমরা পালন স্কুলে বসলাম। সেইখানে আমাদের মধ্যে বিভিন্ন রকমের কথাবার্তা হলো। কেউ কামরুজ্জামান, কেউ সেলিমপুরের গ্রুপ করবে, কেউ নজরুলের গ্রুপ করবে, এরকম বিভিন্ন গ্রুপের কথা হলো। কিন্তু বেশিরভাগ শিক্ষকরা সেদিন বলেছিল যে না, আমরা কামরুজ্জামান গ্রুপ করব। সেখানে আমাদের মোহাম্মদ আলী স্যার, ডোমসার জগৎচন্দ্র ইনস্টিটিউশন কলেজ, উনি বলল যে যেহেতু অধিকাংশ শিক্ষকরা কামরুজ্জামান গ্রুপের করতে চায়, কাজে আমরা সবাই কামরুজ্জামান গ্রুপই করব। সেই থেকে আমাদের পথ চলা এই কামরুজ্জামান গ্রুপে, এবং সেই কামরুজ্জামানের ধারাবাহিকতায় আজকে আমাদের এই পিটিএর সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়া, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ এই পর্যন্ত আসছে। এবং আগামী ডিসেম্বর মাসে 21 তারিখে আমাদের জাতীয় কাউন্সিল, সেই কাউন্সিলের নতুন নেতৃত্ব আসবে ইনশাআল্লাহ। তো এই হলো আমাদের মোটামুটি সমিতি করার ইতিহাস। তারপরে যারা একটু পুরানো টিচার তারা অবশ্যই জানেন এই ঘটনাগুলো। এরপরে আমরা যখন সমিতি শুরু করলাম, শরীয়তপুর সদর উপজেলায় আমরা একটা ব্যতিক্রম ধর্মী দৃষ্টান্ত স্থাপন করার চেষ্টা করলাম। সেটা হলো যে আমরা আমাদের এই শিক্ষক সমিতিকে শক্তিশালী করার জন্য, একটা অর্থনৈতিক ভিতকে মজবুত করার জন্য আমাদের এই সমিতি বিটিএর বাইরে, বিটিএর সংগঠনের একটা গঠনতন্ত্র আছে এবং সেই গঠনতন্ত্র মোতাবেক সংগঠন চলবে। কিন্তু আমাদের সমিতির নিজস্ব একটা নীতিমালা আছে। সেই নীতিমালার আলোকে আমরা প্রত্যেকটা অবসরপ্রাপ্ত শিক্ষককে আমরা অনুদান দিয়ে থাকি, এবং এই সমিতির মাধ্যমে আমরা যে কোনো বিপদগ্রস্ত শিক্ষকদের
আমরা আগেও অনেকে সহযোগিতা আমরা করেছি। কোনো শিক্ষক যদি কোনো কারণে বিপদগ্রস্ত হয় তার পাশে গিয়ে দাঁড়ানো, তার দৃষ্টান্ত কিছুক্ষণ আগে নাসিরউদ্দিন শিকদার বলেছে। ওনার স্কুলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আমরা তার জন্য মানববন্ধন করেছি এবং ওনার এই মামলা প্রত্যাহারের, ওনাকে নাম বাদ দেওয়ার জন্য আমরা আমাদের প্রশাসনিক লাইনে যতদূর সম্ভব আমরা চেষ্টা করেছি। শেখ নুরুল আমিন রতন, তাকে একটা হত্যা মামলায় দেওয়া হলো ষড়যন্ত্রমূলক, সেই মামলার জন্য আমরা মানববন্ধন করেছি এবং সেখানে আমরা জেলা প্রশাসকের কাছে তার সম্পর্কে আমরা কথা বলেছি যে উনি শরীয়তপুর জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং বিজয়ী উপস্থিত তারা প্রসন্ন একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কাজে তাকে এই মামলায় কেন জড়ানো হলো, আমরা সেটাও সক্ষম হয়েছি তাকে সেই মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য। এইভাবে যেখানে যে সমস্যায় পড়েছে আমরা সমস্যা সমাধানের চেষ্টা করেছি সমিতিগত কারণে। আজকে দেখেন আমরা সমিতি ঐক্যবদ্ধ আছি বিধায়ী, আমরা এক সময় এই বেসরকারি স্কুলের শিক্ষকরা, এটা অনেকের কাছে আপনারা শুনছেন, আমরা এই শিক্ষকরা সরকারি স্কুলের শিক্ষক দ্বারা, সরকারি স্কুলের প্রশাসন দ্বারা আমরা লাঞ্ছিত হয়েছি। এসএসসি পরীক্ষা স্কুলে আমাদের বেসরকারি স্কুলের শিক্ষকদের কোনো মূল্যায়ন করা হতো না, সেখানে আমরা এই সমিতি করার ফলে তারা আমাদেরকে মূল্যায়ন করতে শিখেছে, আমরা বাধ্য হয়েছে আমাদেরকে মূল্যায়ন করতে। এরপরে আমরা আলাদা আলাদা কেন্দ্র করেছি, আঙ্গারি কেন্দ্র হয়েছে, নৌসার কেন্দ্র হয়েছে, এখন তারা যথেষ্ট মূল্যায়ন করে। শুধু তাই নয়, প্রশাসনের লোকজন, বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর এই সদর উপজেলা এতই শক্তিশালী এবং শরীয়তপুর জেলা এত শক্তিশালী যে এখানে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের একটা কমিটি আছে, সেই কমিটিতে আমি সেখানকার সদস্য, শুধু শিক্ষক সমিতির সভাপতি হিসাবে আমার কাছে চিঠি আসে, আমি মিটিংয়ে যাই, এই শিক্ষক সমিতির শিক্ষক সমিতিকে তারা মূল্যায়ন করে। সেখানে তাদের মিটিং হলে, যে কোনো ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার যে কোনো মিটিং হলে শিক্ষক সমিতির সভাপতি সম্পাদকের নামে চিঠি আসে। এইগুলি আমাদের সম্ভব হয়েছে এই সমিতি করার কারণে। কাজেই আমি সময় যেহেতু বেশি নেই, অনেক কথা বলার ছিল, আজকে এইরকম একটা প্ল্যাটফর্ম, শিক্ষকরা যদি সবাই থাকতো কথা বলতে আরো ভালো লাগবে। যাই হোক, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আপনারা ইতিমধ্যেই বিভিন্ন রকমের দ্বিধান্বিত আছেন যে আমাদের কি হবে, আমাদের দাবি দেওয়ার কি হবে। আমরা যখন শিক্ষকতায় নবীন ছিলাম তখন প্রবীণদের কাছে শুনেছি তারা 20 টাকা বেতনে চাকরি শুরু করেছে, আর আমি শুরু করলাম 1200 টাকা বেতনে। 1991 সালে 1200 টাকা সরকারি বেতন পাই, সেই সময় থেকে আমি শিক্ষকতা শুরু করছি। আর আমি অবসরে গেলাম প্রায় 38,000 টাকার উপরে নিয়ে, যেখানে 1200 টাকায় শুরু করলাম সেখানে 38,000 টাকা বেতন পাইছি। আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। এক সময় আমি যখন শিক্ষকতা করি তখন 70% সরকার অনুদান দিত, তারপরে সেই আন্দোলনের ফলেই হলো 80%, তারপরে আন্দোলন হলো 90%, তারপরে আন্দোলন হলো 100%, এরপর আন্দোলন হলো 25% বোনাস, এরপর আন্দোলন হলো বৈশাখী ভাতা, এরপর আন্দোলন হলো ইনক্রিমেন্ট পাচ্ছেন, এরপরে আরো আন্দোলন হবে এবং আপনাদের দাবি দেওয়া আদায় হবে। আপনারা হতাশ হবেন না, হতাশ হওয়ার কোনো কারণ নাই। সংগঠিত থাকেন, যখন ডাকা আসবে তাকে সাড়া দিবেন। ইনশাআল্লাহ আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আমরা পেলাম না, আমি অবসরে গেছি, আমাদের হাবিবুর রহমান সাহেব অবসরে গেছে, সাত্তার সাহেব অবসরে গেছে, আরও কিছু লোক অবসরে যাবে, 2028 সালে অনেকেই চলে যাবে। এরপরেও আপনারা হাল ছাড়বেন, আমরা হাল ছাড়ি নাই, আমরা সরকারি হয়ে যাবো, এই প্রত্যাশা আমাদের ছিল, তো পাইনি, তাদের দুঃখ করার কিছু নাই। আপনারা পাবেন, আপনাদের জন্য আমরা মরে যাব, আপনারা পাবেন ইনশাআল্লাহ। জাতীয়করণ হবে, সেদিন বেশি দিলে নয়। আর একটা বিষয়, শিক্ষকদের মান সম্মান এটা শিক্ষকদের ধরে রাখতে হবে। আর ধরে রাখার প্রধান হাতিয়ার, আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি একজন আদর্শ শিক্ষক হন, আপনার মূল্যায়নটা হবে আপনার স্টুডেন্ট দ্বারা। আপনার ছাত্র যদি আপনাকে মূল্যায়ন করে, আপনার স্টুডেন্ট যদি আপনাকে মূল্যায়ন করে, তাহলে আপনি মূল্যায়িত হবেন সর্বত্র সর্বদাই। ছাত্রদের কাছে মূল্যায়িত হতে হলে আপনাকে আপডেট হতে হবে। আজকে শিক্ষার এই বর্তমান প্রেক্ষাপটে, শিক্ষার যে পরিস্থিতি, তাতে আপনাকে যদি আপডেট হতে না পারেন, ব্যাকডেটেড থাকে,
আপনি কোনোদিনই ছাত্রদের কাছে সম্মান পাবেন না। ছাত্রদের কাছে যদি সম্মান না পান, তাহলে বাইরে আপনি সম্মানের আশা করতে পারেন না। আপনার শেখানো ছাত্র, আপনি যাকে 5 বছর শিক্ষা দিচ্ছেন, সে যদি আপনাকে সম্মান না করে, বাইরে কে সম্মান করবে আপনাকে? আপনি তো বাইরে কেউ গিয়ে আপনি টিচিং দিচ্ছেন না। কাজেই আপনার স্টুডেন্ট আপনাকে সম্মান দিতে হবে, তাহলেই আপনি সম্মানিত হবেন। আর তার জন্য আপডেট হতে হবে। আপনার যে প্রযুক্তিগত বিদ্যা, সেটাকে আপনাকে জানতে হবে এবং ক্লাসে যাবেন। ক্লাসে যাওয়ার আগে আপনি প্রস্তুতি নিয়ে যাবেন। যেদিন প্রস্তুতি নিতে পারবেন না, সেদিন ক্লাসে যাবেন না। যান, ক্লাসে যান, প্রস্তুতি নিয়ে যান এবং ছাত্রদের কাছে আপনি একজন আদর্শ শিক্ষক, ভালো শিক্ষক হন, তাহলে আপনি মূল্যায়ন পাবেন। সর্বোপরি আজকের এই যেই ধারা অব্যাহত রেখেছে, আগের যে সংগঠনটা হয়েছিল সেই সময় আমি কর্মরত ছিলাম, আমি তখন অবসরে আসিনি। আমাদের সদর উপজেলা শিক্ষক সমিতি, এটা একটা মহতি উদ্যোগ আমি মনে করি। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের খুঁজে 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 আমরা এর মধ্যে অনেকে মারাও গেছি। আমরা তাদেরকে সম্মানিত করেছি, সামান্য একটা টেস্ট, কিন্তু এইটার দাম অনেক বেশি, টাকার হিসাবে এটা হয় না। তো এই টেস্ট আমরা তাকে দিতে পেরেছি, আমরা তাকে সম্মানিত করতে পেরেছি। তো সেটা যদিও অনেক দেরি হয়ে গেছে, যার জন্য আমরা সহকারী শিক্ষকদের দিতে পারিনি। মানে সহকারী শিক্ষকের সংখ্যা প্রায় 200, আর প্রধান শিক্ষক ছিল সর্বোচ্চ 15-20 জন। তা আমরা সকল প্রধান শিক্ষকদের সম্বর্ধনা দিয়েছি। এই প্রথম শুরু হলো সহকারী শিক্ষকদের এবং কর্মচারীরা। আগামীতে আমি আশা করব যারা এই নেতৃত্বে আসুন, আপনারা যারা আছেন, প্রত্যেকে এই বিষয়টা খেয়াল রাখবেন। আমরা যেন অবসরকালীন সময়ে সবাইকে একটা সম্বর্ধনা দিতে পারি, একটা দিন যেন তাদের জন্য আমরা ব্যয় করতে পারি। এই বিষয়টা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, এই বিষয়টা আপনারা সবাই খেয়াল রাখবেন। এরপরে এটা অব্যাহত থাকবে। আমরা দেখেন এই শিক্ষক সমিতি করার ফলে আপনাদের অনেকেরই মনে আছে যারা পুরানো শিক্ষক, আমরা প্রায় এক সময় আগে যারা অবসরে গেছে, 2016 সালের পূর্বে যারা অবসরে গেছে, তাদের আমরা অবসরকালীন সুযোগ সুবিধা সম্পূর্ণ টাকা তাদের পরিশোধ করে দিয়েছি। অবসরকালীন সময়ে অবসর ভাতা পাক বা না পাক, আমরা সমিতি থেকে যে প্রাপ্যটা সমিতির নীতিমালা অনুযায়ী যা সে পাবে, এই টাকাটা আমরা তাৎক্ষণিকভাবে তাকে দিয়ে দিয়েছি। এরপরে 16 সালে আমাদের বিশেষ কোনো কারণে আমরা সকল শিক্ষক কর্মচারীদের মধ্যে প্রায় 1 কোটি টাকার মতো, প্রায় 1 কোটি টাকা আমরা শিক্ষক কর্মচারীদের মধ্যে বিতরণ করেছি। তারপরে আবার নতুন করে 17 সাল থেকে শুরু হলো, সেইখান থেকে আমরা আবার নতুন করে চালু করেছি নতুন নিয়ম। সেই নিয়ম অনুযায়ী আমরা প্রত্যেকেই কিন্তু যারা অবসরে গেছি, তারা অবসর সমিতি কর্তৃক যে টাকাটা দেওয়ার কথা সেটা কিন্তু আমরা পেয়ে গেছি। আজকে যারা পায় নাই তারা পাবে, এবং ভবিষ্যতে যারা অবসরে যাবে তারাও ওই নিয়ম অনুযায়ী টাকা পাবে। কাজে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। সমিতির ফান্ড শূন্য হয়ে যায় না। কাজে আপনাদের যারা অবসরে যাবেন, তারা অবসরকালীন সময়ে যা প্রাপ্য হবেন সেটা আপনারা পাবেন। আপনাদের কাছে বিনয়ের সাথে সর্বোপরি একটা কথা বলতে চাই, বিটিএ সারা বাংলাদেশে একটা শক্ত অবস্থানে আছে। আগামীতে বিটিএ কিন্তু আন্দোলনের কোনো জায়গায় পিছিয়ে নেই, হয়তো তারা দাবি আদায় করতে পারে নাই। গত 2023 সালে জুন মাসে 11 তারিখ থেকে আমরা 30 তারিখ পর্যন্ত ঢাকার প্রেস ক্লাবে যে আন্দোলন করেছি, সেই আন্দোলন কিন্তু আমাদের ব্যর্থ হয়ে যায়। আমরা আমাদের দাবিটাও আদায় হয়, এটা যেমন ঠিক, কিন্তু একেবারে ব্যর্থ হয়ে যায়। আমাদের কথা বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছে, কেয়ারটেকার সরকার আছে, এরা কিন্তু এরা ভাবছে সেই আন্দোলনের কিন্তু তার জেটটা কিন্তু শেষ হয়েছে। সে ঘটনা ঘটছে 23 জুনে, কিন্তু তার রেসটা এখনো চলমান। কাজেই আমাদের এই শিক্ষক সমিতি তারা কিন্তু কাজ করতেছে, বিভিন্ন অ্যাঙ্গেলে তারা কাজ করতেছে। এখানে উপদেষ্টাদের সাথে তাদের স্মারকলিপি দিছে। আমাদের যে বেসরকারি শিক্ষকদের যে চাওয়া পাওয়া, যে দাবি দেওয়া,
সেই দাবি দাওয়াগুলো আমরা তাদের কাছে লিখিত আকারে আমরা পেশ করেছি এবং সেই দাবি দাওয়াগুলো যে তারা ভাবছে আগামীতে আমাদের 21 ডিসেম্বর তারিখে সম্মেলন হবে, সেই সম্মেলনে নতুন কমিটি হবে। আমরা আশা করতেছি যে এই কমিটি আরও বেগবান কমিটি হবে এবং সেখানে আমাদের এই সাধারণ শিক্ষকদের যে দাবি দাওয়াগুলো তারা তাদের কণ্ঠের মাধ্যমে সেটা প্রকাশিত হবে, বিকশিত হবে এবং দাবি দাওয়া আদায় হবে। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এই ধারাটা অব্যাহত থাকুক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই।